জামাতের উত্থান হচ্ছে ইউনূসের কারণে, কারণ সরকার চালায় ইউনূস, আর বদনাম হচ্ছে বিএনপির। গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য কর থেকে মুক্ত করে দিয়েছেন, যেটা 1000 কোটি টাকা কর আসে। ব্রিটিশ বাংলাদেশ ইউনিভার্সিটি ছিল, যমুনা ইউনিভার্সিটি, আরও কয়েকটা ইউনিভার্সিটি, প্রায় 22-23টার মতো ইউনিভার্সিটি ছিল, সেগুলোকে বাদ দিয়ে নিজেরটাকে নিজে নিয়ে নিয়েছেন। জামায়াতের উত্থানটা কিভাবে দেখছেন? জামাতের উত্থান হচ্ছে ইউনূসের কারণে। ইউনূস এমন একটা সোসাইটি আমাদের এখানে তৈরি করে দিয়ে গেছে, ইনক্লুসিভ সোসাইটি আমাদের রাখে নাই। সে এই 71কে মুছে দেওয়ার জন্য 24কে হাইলাইট করেছে, এবং স্বাধীনতাকে কিভাবে নষ্ট করা যায়, স্বাধীনতার স্মৃতিগুলো থেকে শুরু করে স্বাধীনতাকে কিভাবে আঘাত করা যায় প্রতি পদে পদে সে গত 18 মাস 16 মাস সেই কাজটাই করেছে। 16 মাস না 18 মাস, সে 18 মাসে এই কাজটাই করেছে, এবং জামাতকে উত্থানে সে সহায়তা করেছে। সেক্ষেত্রে কি ডক্টর ইউনূসের কথায় জামাতকে ভোট দিয়েছে মানুষ? ডক্টর ইউনূসের কথা বলতে নাই, কারণ সে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে বিএনপিকে অজনপ্রিয় করার ক্ষেত্রে অনেক কিছুই ছিল। আপনি দেখেন চাঁদাবাজি এবং আদার্স যে জিনিসগুলোর কথা উঠছে, বিএনপির বিরুদ্ধে যে বদনামগুলো উঠছিল, এই বদনামগুলো কেমনে হয়েছে? কারণ সরকার চালায় ইউনূস, আর বদনাম হচ্ছে বিএনপির। এই চাঁদাবাজদের ধরার দায়িত্ব কার ছিল? যেখানে তারেক রহমান বারবার বলছে যে যেই হোক আমার দলের হোক, এবং তারা বহিষ্কার করেছে। তো সরকার তো এখানে মানে এগুলো কি বলে, ক্ষমতার খেলা। এই আপনি নিশ্চয়ই এগুলো বুঝতে হবে যে কোথা থেকে কি কারিগরি হয়, যে বিএনপি এখানে যাতে ডিফেম হয়, বারবার ডিফেম হয়, এবং বিএনপির অনুপস্থিতিতে কে আছে এখানে? আওয়ামী লীগ নাই, তাহলে কানামামা কে আছে? কানামামা হচ্ছে জামাত আছে, আর তো কেউ নাই। এখানে যদি আরেকটা দল থাকতো যে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো, তাহলে আপনি বলতে পারতেন যে এই তাহলে ওরা থাকা পক্ষেও, মনে করেন আপনি বিএনপি জামাত আজকে আওয়ামী লীগ 3 দল থাকতো, তখন আপনি বলতে পারতেন যে আওয়ামী লীগের পরিণতি চরম খারাপ হলো, এবং বিএনপি জামাত যাদের 20 সিটের উপরে জিন্দিগিতে পাওয়ার কোনো ছিল না, রেকর্ড ছিল না, তারা এখন বেশি হয়ে গেছে। তখন আপনি তুলনাটা দিতে পারতেন। যেহেতু আওয়ামী লীগ নাই, তখন এই উত্থান একটা ফাঁফা জিনিস। যখন আপনি আওয়ামী লীগ সহ একটা কম্বাইন্ড ইলেকশন হবে, তখন আপনি দেখবেন যে এগুলো বাতাসে মিলে যাবে। কিন্তু কেউ কেউ বলছে ডক্টর ইউনূসের সময়টা স্বর্ণযুগ ছিল। আপনি ডক্টর ইউনূসের সরকারের ডক্টর ইউনূসের স্বর্ণযুগ তার জন্য ছিল, সেই স্বর্ণযুগ নিয়ে তো আজকেও অনেক রিপোর্ট হয়েছে, আপনি দেখছেন নিশ্চয়ই। আমি আপনাকে সেই স্বর্ণযুগের উনি কি করেছেন তার একটা উদাহরণ দিই। সেই স্বর্ণযুগে উনি, আজকে পত্রিকায় আছে যে উনি একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন, যেটা মানে আইন বহির্ভূতভাবে, যেটা যতটুকু টাকা পয়সা জমা দেওয়ার যে টাইম ফ্রেম থাকার কিছুই নেই, এবং অন্য কাউকে না দিয়ে নিজেরটা নিজে নিয়ে নিয়েছেন। আরও কতগুলো ইউনিভার্সিটি ছিল, যেমন আমার জানা মতে একটা ছিল ব্রিটিশ বাংলাদেশ ইউনিভার্সিটি, ছিল যমুনা ইউনিভার্সিটি, আরও কয়েকটা ইউনিভার্সিটি, প্রায় 22-23টার মতো ইউনিভার্সিটি ছিল, সেগুলোকে বাদ দিয়ে নিজেরটাকে নিজে নিয়ে নিয়েছেন। গ্রামীণ পরবর্তীতে এরা হয়তো পরবর্তীতে পাবে, কিন্তু উনি ওনার আমলে ওনারটাই নিয়ে নিয়েছেন। যে গ্রামীণের 2 প্রতিষ্ঠান প্রায় ই ওয়ালেট এবং রিক্রুটিং এজেন্সির লাইসেন্স, এই প্রতিষ্ঠানগুলো ই ওয়ালেট একটা নিয়ে গেছে, কি সমাধান না কি জানি নাম দিয়ে, আর একটা রিক্রুটিং এজেন্সি নিয়েছে। কতটা নিচে নেমেছে দেখেন। শপথের আগে শ্রম আইনে দণ্ডপ্রাপ্ত মামলার খালাস, পরে নিষ্পত্তি, 7টি মামলা। একটা দণ্ড খালাস করছেন, পরে একবার নিষ্পত্তি করে দিয়েছেন। কত বড় বাটপাড়িটা দেখেন, নিজে ক্ষমতায় বসে নিজের মামলাগুলো খালাস করছেন, নিজে আয়কর যতগুলো ছিল সে আয়কর মাফ করছেন, এবং গ্রামীণ ব্যাংকের যে সরকারি যে 25% ছিল অংশীদারিত্ব, সেটাতে নামিয়ে 10% করে দিয়েছেন। গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য কর থেকে মুক্ত করে দিয়েছেন, যেটা 1000 কোটি টাকা কর আসে। আরও যেগুলি করেছে, এবং পরবর্তীতে উনি এর আগে যে কর ছিল প্রায় 1034 কোটি টাকার, সেখান থেকে কুটিয়ে 666 টাকা হয়েছিল 666। এই 666ও দেন নাই, এটাও আবার দেন না, এটাও মাফ করে দিয়েছেন। এর থেকে নির্লজ্জ বেহায়াপনা বাংলাদেশের কোনো সরকার প্রধান আপনি দেখেছেন কিনা আমি জানি না, যে ক্ষমতা এসে করেছে। এবং এটা তো কমপ্লিট সংবিধান এবং আইন, শপথভঙ্গ সব কিছু এখানে আছে।
এবং সরকার যদি পরিবর্তন হয় কোন আজ না কাল কোনো না কোনো দিন তো হবে, এই সরকার যদি বিচার না করে ভবিষ্যৎ সরকার করবে। ইউনূস কিন্তু তার যে অপকর্ম করে গেছে সেখান থেকে রেহাই পাবে না। আজকে এই বিচার কি এই সরকারের আমলে হবে বলে মনে হয় বিএনপি সময়? এই সরকার হয়তো তাকে ছাড় দিতে পারে, কারণ 1/11-এর সময় আমরা কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার দেখেছিলাম? শেখ হাসিনা কি তাদের বিচার করেছিল? করে নাই তো। নিশ্চয়ই তাদের সাথে এমন এমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ঠিক আছে আমাদের ক্ষমতা আসার ক্ষেত্রে যেহেতু তারাই মানে ভাই তুই গেছিস, এটাতে দেশ রক্ষা হয়েছে, তাতেই খুশি আর কি। তখন তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বলা হয় আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। এবার তো বিএনপি কারো আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষমতায় আসে নাই। বিএনপি আসে নাই, কিন্তু এবারে আন্ডারস্ট্যান্ডিং ছিল জামাতের সাথে, জামাত যাতে ক্ষমতা আসতে পারে ও তো সার্বিকভাবে চেষ্টা করেছে, বাট প্রকাশ্যে বিএনপির বিরোধিতা করতে পারে নাই, সেটা হচ্ছে বিষয়। তাতে আপনার মনে হতে পারে যে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তো বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে আমি মনে করি যে সরকার স্বয়ং না রাখলেও মানে আমলাতন্ত্রের একটা প্রচ্ছন্ন সহযোগিতা ছিল। আমি যে কথাটা আপনাকে বলতেছিলাম, সে যে শপথ ভঙ্গ করেছে, সে যে আইন ভঙ্গ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। আপনি দেখেন সংবিধানের 147 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি সাংবিধানিক পদে থাকাকালীন অবস্থায় লাভজনক কোনো কাজে নিয়োজিত হতে পারবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি দিনে কোর্টে কাজ করে রাতে চেম্বার করতে পারবেন না। রাষ্ট্রপতিও তার কাজ শেষে সিনেমা হলের ম্যানেজারে কাজ করতে পারবেন না। ডক্টর ইউনূস তার নিজের বা নিজের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানের আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে সংবিধানের 147 ধারা বরখেলাপ করেছেন। এটা আমি একজনকে কোট করছি, ডক্টর স্বাধীন মালিক, বিশিষ্ট আইনজীবী। তো ইউনূস এইভাবে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছিল এবং নিজের স্বার্থের উদ্ধার করেছিল। এটাকে যদি স্বর্ণযুগ বলা হয় তাহলে তারা ইউনূসের গোলাম ছাড়া কিছুই নাই, কারণ তাদের বোধ বুদ্ধি লোপ পেয়েছে। তারা দেশটাকে কত ধ্বংস করে দিয়েছে সেদিকে তাদের চোখ নাই। কিন্তু আপনার এটা কি মনে হয় কিনা যারা ক্ষমতায় থাকাকালীন আমাদের সাংবাদিকরা এইসব তথ্যগুলো তুলে ধরেন না? যেমন আজকে যে কালের কণ্ঠ যে তথ্যের কথা বলছেন, প্রতিবেদনের কথা বলছেন, ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়ার পর কেন এই প্রতিবেদনটা আসলো? কারণ হচ্ছে আমাদের ইয়েদের ইয়ে ছিল না, আমাদের ওই ক্ষমতা ছিল না। আপনি যদি আপনি কাকে প্রতিষ্ঠানে চাকরি দেবেন সেটার জন্য ইউনূস মব পাঠাচ্ছে, তার মব বাহিনী গিয়ে সেটা মব করেছে এবং তাদের চাকরিচ্যুত করেছে। এবং এই কালের কণ্ঠ তো মব করেছে, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদকের উপরও মব হয়েছিল, তাকেও অফিসে যেতে দেওয়া হয় নাই। এইরকম আপনি নিশ্চয়ই জানেন এটা, কতজন সাংবাদিকের চাকরি গিয়েছে আপনি জানেন না? এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে মব পড়েছে না? তো যেখানে আপনি প্রতিষ্ঠানে আপনার ভাড়াটিয়া লোক পাঠাচ্ছেন যে মারার জন্য, চাকরিচ্যুত করছেন, সেখানে আপনি কিভাবে আশা করেন যে ইউনূসের বিরুদ্ধে কেউ লিখবে? ইউনূস তো ওই ভণ্ড যে বলেছিল যে আমার সমালোচনা করেন প্রাণ খুলে, তার সমালোচনা করার কারণে স্বয়ং আমাকেই জেলে নিয়ে গেছে। আমি এর থেকে তো আর বড় প্রমাণ আপনার আর নাই। আমাকে কি জন্য জেলে নিয়ে গেছে বলেন আপনি? জি না, আপনি বলেন কি জন্য জেলে নিয়ে গেছে? আমি সন্ত্রাস বিরোধী আইনে আমি সন্ত্রাস করেছিলাম, তো আমি গুলি চালিয়েছিলাম, তারা তো এখানে বলেছে সন্ত্রাস করেছে, তো এই জন্য আমাকে নিয়ে গেছে। ইউনূস হচ্ছে ওই ভণ্ড যে মুখে এক কথা বলে করে আরেকটা। তো সেই ক্ষেত্রে কালের কণ্ঠকে আপনি কি, কালের কণ্ঠ বা অন্য নিউজ পেপার, আমি তাদেরকে দায়ী করতে পারি না। যদি এখনো বলতে পারেন যে সম্মিলিতভাবে করলো না কেন, সেই জায়গায় আমার কথা আছে। যদি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকতো, ইউনূসের অপশাসন নিয়ে কথা বলতে পারতো। সেই প্রশ্নটা আমি করছিলাম যে আওয়ামী লীগ আমলে যে তথ্যগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে নাই, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে দেওয়া হয়েছে, কত টাকা পাচার হয়েছে, কত টাকা লুপাট হয়েছে, সে বিষয়গুলো। তার মানে কি এটাই আমরা ধরে নেব কিনা মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কোনো সরকারের না? আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে বহু জনে লিখছে, বহু ওই তথ্য আছে। আপনি এখন যে বলতেছে এত কোটি টাকা পাচার, এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো হচ্ছে ফিট করা নিউজ। এবং সত্যিকার অর্থে যদি ইনভেস্টিগেশন করা হয় শেখ হাসিনা কত টাকা নিয়েছে বা তার বোনের ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগ আসে, প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন। হ্যাঁ, সরকার যদি ওইটা দিয়ে থাকে তাহলে সরকার এটাতে প্রচার করছে, অন্যরা প্রচার করছে না। তো যদি এভিডেন্স অনুযায়ী দিয়ে থাকেন এবং এই যে অভিযোগগুলো আপনি করছেন সেজন্য যদি আপনি মামলা করেন, তখন এটা একটা পায়, অভিযোগটা একটা ভিত্তি পায়। আদারওয়াইজ এমনি এগুলো তো রাজনৈতিক রেটরিক হিসাবে থাকবে যে ওরা লুট করে গেছে, ওরা লুটপাট করেছে। যেটা 1/11-এর পরে বিএনপির বিরুদ্ধে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে। এটা মনে করেন কি যেটা অভিযোগটা উঠেছে এগুলো সব মিথ্যা? না, আমি মিথ্যা সত্যের বিষয়ে যাচ্ছি না। আমি বলছি যে এটা প্রমাণিত না। আমরা চাই যে অভিযোগগুলো আপনি করছেন সেই অভিযোগের ভিত্তিতে মামলা করেন এবং এটার সাজা দেন,
তখন এটা একটা ভিত্তি পায়। আদারওয়াইজ আমি যেটা বলছি 111-এর পরে যে আপনি দেখেন নাই যে মানে ব্যাপক আকারে বিএনপির বিরুদ্ধে অনেক লেখালেখি হলো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে পাঠানো রিপোর্টগুলো হলো এবং মাহফুজ আনামের মতো সম্পাদক সেটার জন্য মাপ চাচ্ছেন যে আমরা যথাযথ ভূমিকা পালন করতে করিনি। পারিনি। তো এখনো ঠিক একই অবস্থা, এখনো আপনি মানে পাঠানো জিনিসে দিচ্ছেন, আপনার নিজের ইনভেস্টিগেশন নাই, যেটা আজকে কালের কণ্ঠ করছে নিজেদের একটা ইনভেস্টিগেশন, সেখানে তারা তুলে ধরেছে। এরকম আমি মনে করি যে শেখ হাসিনার বিরুদ্ধেও এরকম যদি তার অভিযোগগুলো যেগুলো থাকে এরকম ইনভেস্টিগেশন করা উচিত, ইনভেস্টিগেশন করে এটা দেওয়া উচিত। কেউ কেউ তো ধোয়া তুলসী পাতা না, তাদেরকে আমরা ছেড়ে দেবো কেন? এবার যে সরকার এসেছে এই সরকারের মত প্রকাশের স্বাধীনতা কতটুকু মানে প্রকাশ করা যাবে? মত প্রকাশ করা যাচ্ছে, ইউনূসের আমল থেকে তো বেশি করা যাচ্ছে। ইউনূসের আমলে তো কথা বলতে পারে না, বাংলাদেশের একটা সাংবাদিকদের একটা বড় অংশকে তো জেলে দিয়ে দিয়েছে, তাই না? জেলে দিয়ে দিয়েছে বা ঘর ছাড়া করে দিয়েছে, সংগঠন ছাড়া করে দিয়েছে, চাকরিচ্যুত করেছে, যেটা আওয়ামীপন্থী সাংবাদিক হিসাবে পরিচিত যারা, তাদেরকে তো মানে ইয়ে করছে না, অনেকভাবে নির্যাতন করছে। এখনও তারা মানে অনেক ক্লাবের সদস্য না, অনেক ইউনিয়নের সদস্য না, তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। তো সেই জায়গায় আপনি ইউনূসের আমলে যেটা হয়েছে, এই আমলে যদি সেটা ঠিক না হয় তাহলে বলা হবে যে সংবাদপত্রের স্বাধীনতা এখনো আমরা মনে করব যে মানে হুমকির মধ্যে আছে। কিন্তু আমরা যেটুকু আমি দেখতে পাচ্ছি বেটার হওয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে তথ্যমন্ত্রী যাকে নিয়োগ দেওয়া হয়েছে একটা সজ্জন ব্যক্তি এবং ওনার সর্বমহলের সাথে ওনার যোগাযোগ আছে এবং উনি অনুধাবন করছেন যে সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত, সংবাদপত্র তার মতো করে ভাবা উচিত। এখানে আমাদের দলীয় দালালরা শুধু মানে জিন্দাবাদ জিন্দাবাদ করবে আমাদেরকে, শুধু সেটা নয়, এটুকু তো গুড সাইন, এটা প্রশংসা করতে হবে এবং সামনের দিনে কোথায় যায় সেটা আমরা জানি না কেউ।